আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকের এই শুক্রবারে আমরা খুব কঠিন কোনো জিনিস পড়ব না। আমরা একদম ছোট্ট সহজ একটা টপিক নিয়ে পড়ব, যাতে করে তোমরা যারা আজকের এই ছুটির দিনটা একটু উপভোগ করতে চাচ্ছ তারা উপভোগ করতে পারো। খুব কঠিন কটমটে কোনো জিনিস পড়াবো না। সো তোমরা সবাই ক্লাসের শুরুতেই লিখে দাও যে কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো। আমি একটু দেখি যে আমার স্টুডেন্টরা দেশের কোন কোন প্রান্তে ছড়িয়ে আছে। ওকে, ক্লাসের শুরুতেই কমেন্ট দেখতে পাচ্ছি, দেখে নেই আরেকটু। মোহাম্মদ নাইম আছে, জেরিন জয়েন করেছে, মন্দিরা ব্যানার্জি নমস্কার বলছে, নমস্কার, আদাব, সালাম। ওকে, সো অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলছো যে কেমন আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া থেকে জয়েন করেছো। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আজকে আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করব, কারণ হচ্ছে আজকে ক্লাস শেষ করার পরে আমরা আজকে নিজেদের জীবন উপভোগ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, সো লেটস গেট স্টার্টেড। উপসর্গ, তার মানে এই ব্যাপারটা হচ্ছে, উপসর্গ মানে কি জানো? মনে করো বলা হয় না যে একটা এই রোগের উপসর্গ কি, মানে তোমরা কি বলতে পারবা যে করোনার উপসর্গ কি? করোনার উপসর্গ মনে করো হচ্ছে স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়া, জ্বর আসা, কাশি থাকা, ঠান্ডা লাগা, ঠিক আছে, এবং শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে করোনার উপসর্গ। এখন আমরা যদি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আসি, উপসর্গ ব্যাপারটা হচ্ছে এইরকম। তার মানে উপসর্গ মানে কি? রোগের উপসর্গ মানে হচ্ছে রোগের লক্ষণ, বা যেই জিনিসটা দেখে রোগটাকে আঁচ করা যায়। তার মানে দেখো, রোগটা কিন্তু বেসিক্যালি শ্বাসকষ্ট না, রোগটা হচ্ছে বেসিক্যালি করোনা, কিন্তু এই রোগের উপসর্গটা দেখে রোগটা কি সেটা আঁচ করা যায়। অর্থাৎ শুরুর একটা জিনিস যেটা দেখে বোঝা যায় বেসিক্যালি পুরো জিনিসটা কীরকম, বা যেই জিনিসটা পুরো জিনিসটাকে একটুখানি মনে করো আরও গ্লোরিফাইড করে অ্যাজ ইন যে জিনিসটা আরও একটু বাড়িয়ে তোলে। ঠিক আছে, এটাকেই উপসর্গ বলে। তো মন্দিরা ব্যানার্জি বলছে যে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এই অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে নিজের আলাদা কোনো অর্থ থাকবে না এবং কোনো চেঞ্জ হওয়ার সুযোগ থাকবে না। তার মানে একটা উপসর্গ যদি অ হয়, এটা সারা জীবন অই থাকবে, এটা অ থেকে আ হয়ে যাবে না। আ উপসর্গটা সারা জীবন আই থাকবে, এটা আ থেকে ই হয়ে যাবে না, উ হয়ে যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি উপসর্গ। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। ঠিক আছে, তো তার মানে ব্যাপারগুলো এইরকম যে এই যে অব্যয় পদ, অব্যয়ের মতো অব্যয়সূচক, ঠিক আছে, অব্যয়সূচক এই যে শব্দাংশগুলো আছে, শব্দের যে ছোট ছোট অংশগুলো আছে, এইগুলো স্বাধীন পদ হিসেবে, তার মানে হচ্ছে আলাদাভাবে স্বাধীনভাবে এগুলা কিন্তু ব্যবহার হতে পারে না। মানে হচ্ছে মনে করো ওই যে কিছুদিন পর পর নোয়াখালীবাসী নিজেদের স্বাধীনতার জন্য ঘোষণা দেয় না, যে নোয়াখালী বিভাগ চাই, তো ওই রকম আলাদাভাবে স্বাধীন হয়ে যেতে পারে না, বুঝছো? তার মানে এই যে অব্যসূচক শব্দাংশগুলো আছে, সেগুলো একসাথে শব্দের সাথে সেগুলোকে থাকতে হয়। সেগুলোর আলাদা কোনো অস্তিত্ব যদি দেখাও যায়, সেগুলোর আলাদা কোনো মানে কিন্তু থাকে না। ঠিক আছে, এটা আমরা সামনে আরো যেহেতু পড়বো তখন আমরা দেখতে পারবো। ওকে, তারপরে উপসর্গ অন্য শব্দের আগে বসে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। উপসর্গ অন্য শব্দের আগে বসে, ঠিক আছে। তারপরে দেখি, উপসর্গের প্রভাবে একটা শব্দের কয়েক ধরনের পরিবর্তন হয়, একটা শব্দের কয়েক ধরনের পরিবর্তন হয়। কিরকম কিরকম সেটা আমরা আস্তে আস্তে সামনে দেখব। এবং উপসর্গের পাঁচটা উদ্দেশ্য, উপসর্গের কয়টা উদ্দেশ্য? পাঁচটা উদ্দেশ্য, ঠিক আছে। যদি পরীক্ষায় আসে পারবা তো, উপসর্গের কয়টা উদ্দেশ্য? পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা উপসর্গের উদ্দেশ্য কিভাবে মনে রাখবা? দেখো এখানে দেখো, উপসর্গ, ঠিক আছে, রস্য প স র গ,
কয়টা অক্ষর হলো? 5টা। উপসর্গ, উপসর্গ 5টা অক্ষর দিয়ে 5টা উদ্দেশ্য, এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড। তো এই 5টা উদ্দেশ্য কি কি এগুলো একটু জেনে নেই। এগুলো খুব ডেসক্রিপটিভ ভাবে কোথাও আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরও আমরা ভালোর জন্য জেনে রাখি, যদি ইনকেস কোথাও চলে আসে তখন তো পারতে হবে, তাই না? আচ্ছা, তো প্রথম উদ্দেশ্যটা হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, ঠিক আছে? ওকে, দেখি এরপরের উদ্দেশ্যটা কি। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। তার মানে হচ্ছে শব্দের যে অর্থটা সেটাকে পূর্ণতা দেয়, সেটাকে সম্পূর্ণ করে, সেটাকে পরিপূর্ণ করে, ঠিক আছে? এটাই হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা। আচ্ছা, তারপরে দেখি শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। তার মানে একটা শব্দের অর্থ শুরুতে যদি ছোট থাকে, এর আগে উপসর্গ বসে সেই শব্দটার অর্থটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। কিরকম সেটা একটু পরেই উদাহরণ দিচ্ছি, তখন আমরা বুঝতে পারবো। তারপরে শব্দের অর্থ সংকোচনও ঘটে। তার মানে শব্দের অর্থকে যেমন উপসর্গ বড় করে তুলতে পারে, ঠিক একইভাবে শব্দের অর্থকে কিন্তু উপসর্গ ছোটও করে ফেলতে পারে। আচ্ছা, তারপরে শব্দের অর্থের পরিবর্তন ঘটে, এবং এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মানে বাকি সব অর্থ আমি বুঝলাম, বাকি সব উদ্দেশ্য আমি বুঝলাম, কিন্তু উপসর্গের মূল উদ্দেশ্য হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটানো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি 5টা উদ্দেশ্য আরেকবার বলি। নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, শব্দের অর্থের পূর্ণতা দান করা, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটানো, শব্দের অর্থের সংকোচন ঘটানো, শব্দের অর্থের পরিবর্তন ঘটানো। এই 5টা উদ্দেশ্য হচ্ছে উপসর্গের। কিভাবে মনে রাখবো? উপসর্গ, 5টা অক্ষরের জন্য 5টা উদ্দেশ্য, ঠিক আছে? মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, তো এইখানে দেখো কাজ, এটা হচ্ছে একটা শব্দ, তাই তো? দেখো কাজ, এটা একটা শব্দ, ভালো কথা। কাজের আগে যদি অ এই অব্যয়টা যুক্ত হয়, তখন এটা হয়ে যায় অকাজ, মানে আকাম, বুঝছো? মনে করো ওই যে কাম আছে না, কাম কাজ যেটা বলে, কাজের আগে হয়ে গেল আকাজ, আকাম, ঠিক আছে? তো এখানে অ বা আ, এই যে অব্যয়সূচক শব্দাংশগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলো কিন্তু শব্দের যে অর্থটা, সেই অর্থটাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে এবং শব্দের অর্থটাকে সংকোচন করছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে পূর্ণ শব্দটার আগে আমরা যদি পরি যোগ করি, এই পরি কিন্তু পরিমণি না, ঠিক আছে? পূর্ণ শব্দের আগে আমরা যদি পরি যোগ করি, তাহলে সেটা হয়ে যায় পরিপূর্ণ। অর্থাৎ এটা কিন্তু পূর্ণ শব্দটার একটা সম্প্রসারিত রূপ। এটা অর্থতেও যেমন সম্প্রসারিত, তার মানে এটা অর্থতেও যেমন আরো বিস্তৃত বোঝায়, এটা আকৃতিতে বা ওভারঅল যে কলেবর সেখানেও কিন্তু বড় বোঝায়, ঠিক আছে? পরিপূর্ণ হয়। ওকে, তারপরে এরপর হার শব্দের আগে কিভাবে হয়? আহার হয়, প্রহার হয়, বিহার হয়, পরিহার হয়, উপহার হয়, সমহার হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে ওকে, প্রশ্ন দেখি একটু। নাফিসা বলছে ভাইয়া শব্দের অর্থের সম্প্রসারণ আর সংকোচন কি? আচ্ছা, এটা তোমাদেরকে একটু বোঝাই। যখন আমি বলছি যে সে একটা কাজ করছে, তখন কিন্তু তার সম্পর্কে একটা পজিটিভ ভাইব তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, সে তো বেশ কামেল মানুষ, সে কাজ কারবার করছে, ঠিক আছে? আর যদি বলি সে একটা আকাজ করছে, তার মানে কিন্তু তার সম্পর্কে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়। তার মানে শব্দের অর্থের সম্প্রসারণ আর সংকোচন বলতে কিন্তু এটার সাইজ বড় হয়ে যাওয়া বা সাইজ ছোট হয়ে যাওয়া এমনটা বোঝায় না, বরঞ্চ বোঝায় যে এই শব্দের অর্থটাকে একটা পজিটিভ ভাইব দেয়। যদি একটা পজিটিভ ভাইব দেয়, তার মানে হচ্ছে একটা যদি ইতিবাচক কিছু বোঝায়, তখন এটাকে বলা হয় শব্দের সম্প্রসারণ। আর যদি নেতিবাচক অর্থ বোঝায়, তখন সেটাকে বলা হয় শব্দের সংকোচন, ঠিক আছে? আচ্ছা, ওকে,
সো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে একদম বেসিক প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এই হার শব্দটার আগে শব্দটা কিন্তু একই, মূল শব্দটা কিন্তু একই, মূল শব্দটা হচ্ছে হার। এখন হারের আগে যখন আ যুক্ত হয় তখন বোঝায় আহার বা খাওয়া, যখন বসে তখন হয়ে যায় সেটা প্রহার বা মারা, বিহার বসলে হয়ে যায় ভ্রমণ, পরি বসলে হয়ে যায় পরিত্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে বসলে হয়ে যায় উপহার বা পুরস্কার, আর সংহার বা বিনাশ। তার মানে দেখো মূল শব্দাংশটা একই, মূল শব্দাংশটা হচ্ছে হার, সেটা একই, কিন্তু সেটার সাথে আ বসলে সেটার অর্থ একরকম হয়, বসলে অর্থ একরকম হয়, বি বসলে একরকম হয়, পরি বসলে একরকম হয়, বসলে একরকম হয়, আর সম বসলে আরেক রকম হয়, ঠিক আছে। এটাই হচ্ছে একদম, এটাই যদি একদম এক্স্যাক্ট উপসর্গের ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা, একটু একটু তোমাদের প্রশ্ন দেখে নেই, ঠিক আছে। সাদমান হোসেন সিফাত বলছে, ভাই আমি এতদিন কিছু পড়ি নাই, কিন্তু আমি যদি সিরিয়াস হই তাহলে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আচ্ছা, এটা যদি তোমার স্টেটমেন্ট হয় তাহলে আই অ্যাগ্রি, আর এটা যদি তোমার প্রশ্ন হয়, প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, যদি এটা যদি তোমার প্রশ্ন হয় যে পাবো কিনা, তাহলে হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু ডিপেন্ডিং অন কতটা সিরিয়াস হচ্ছে তার উপর, ঠিক আছে। এখন যদি তুমি পড়া শুরু করো, তোমার একটু বাকি সব কিছু স্যাক্রিফাইস করে, তোমার গেমস, তোমার বাকি সব কিছু স্যাক্রিফাইস করে ঘুরতে যাওয়া, চিলিং, ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে তুমি যদি সিরিয়াস হয়ে পড়ালেখা করো, অবশ্যই তুমি চান্স পাবা, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে তোমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এইচএসসি লেভেলে তোমাদেরকে কি এইখান থেকেই পড়ানো হবে কিনা, ঠিক আছে, যে ক্লাস 9-10 যে গ্রামার বইটা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আগেও অনেকগুলো ক্লাসে আমি দিয়েছি, সেটা হচ্ছে যে তোমাদের সবচেয়ে একদম বোর্ড স্ট্যান্ডার্ড বই হচ্ছে ক্লাস 9-10 যে গ্রামার বইটা আছে সেটা। এই কারণেই এইচএসসিতেও মোটামুটি মোস্টলি 80% জিনিস তোমাদের এই এইচএসসির বই যেহেতু নাই, এসএসসির যে গ্রামার বইটা আছে সেখান থেকেই তোমরা কমন পাবা, ঠিক আছে। বা তোমাদের যে কনসেপ্টগুলো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অনেক সময় দেখবা যে পরীক্ষায় এর বাইরে থেকে এক্সাম্পল আসছে, ঠিক আছে। এই এক্সাম্পলগুলো মোরলেস তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট অনেক সময় নতুন এক্সাম্পলও আসে, ঠিক আছে। সেই নতুন এক্সাম্পলগুলো তো আসলে আগে থেকে ধারণা করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমরা সেই সিচুয়েশনটা যাতে ট্যাকেল করতে পারি, এই জন্য যেটা করি সেটা হচ্ছে যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি, সেই জন্য হচ্ছে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে নতুন কোনো এক্সাম্পল, নতুন কোনো রুল, নতুন কোনো কিছু যদি তোমাদেরকে দিয়ে বলা হয়, বলো তো দেখি বাচ্চারা এইটা কোথা থেকে এসেছে, এইটা কি, তাহলে তোমরা ওই যে গ্রামারের রুলসগুলা, ওই যে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছ এই ক্লাস 9-10 বইগুলো থেকে, সেখান থেকে তোমরা যাতে অ্যান্সার করতে পারো। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্লাস 9-10 বইয়ে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টের বাইরে থেকে প্রশ্ন দেবে না, উদাহরণ নতুন হতে পারে, উদাহরণ বাইরে থেকে হতে পারে, ঠিক আছে, কিন্তু কনসেপ্টের বাইরে থেকে দেবে না। আরেকটা ব্যাপার বলি, কোথা থেকে এক্সাম্পলগুলো পড়লে বেশি বেশি কমন পাওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে তোমরা একদম পরীক্ষার আগে আগে টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করলে তখন তোমরা পেয়ে যাবা মোটামুটি 80% কনসেপ্ট তোমরা ক্লাস 9-10 বই থেকে যেমন পেয়ে যাবা, সেরকম 80% এক্সাম্পল নতুন যেগুলো, সেগুলো তোমরা কোথায় পাবা, ওই টেস্ট পেপার সলভ করলে ওখান থেকে পাবা, ঠিক আছে। আর সেখানেও দেখবা, টেস্ট পেপার সলভ করতে গিয়েও দেখবা যে অনেক কিছুই ক্লাস 9-10 বই থেকেই মূলত দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে উপসর্গের একটা ফিচার বলি। হ্যাঁ, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নাই। অর্থবাচকতা মানে কি জানো? অর্থবাচকতা মানে হচ্ছে এটা নিজস্ব কোনো অর্থ নাই। তার মানে এই যে মনে করো এইখানে কতগুলো উপসর্গ দেখলাম, আ, প্র, বি, পরি, উপ, সম, এই যে শব্দাংশগুলো আছে এগুলো সবগুলো কিন্তু উপসর্গ, কিন্তু এগুলার নিজস্ব কোনো অর্থ কি আছে? এগুলো কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। তার মানে এগুলো যদি আলাদা হয়ে স্বাধীনভাবে বসে, এগুলোকে কিন্তু আমরা কোনো অর্থ দিয়ে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সাদমান হোসেন সিফাত বলছে, স্যার পড়ানো শেষে এই টপিকের অ্যাডমিশনের প্রশ্ন আগের মতো সমাধান করাবেন? আজকের ক্লাসে সমাধান করাবো না, আজকে যেহেতু একটু বিজি ছিলাম তোমাদের জন্য কোশ্চেনগুলো কালেক্ট করতে পারিনি, বাট পরবর্তীতে এগুলো তোমাদেরকে আমি
সাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তারপরে এখন সমস্যা হচ্ছে যে উপসর্গের ব্যাপারে সবসময় একটা কথা বলা হয় যে উপসর্গের অর্থ বাচকতা নাই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। দ্যোতকতা মানে কি জানো? দোতনা মানে কি জানো? দোতনা মানে হচ্ছে আলোড়ন তৈরি করা, মানে হচ্ছে একটা স্পন্দন, একটা স্রোত তৈরি করা। তার মানে মনে করো একটা পুকুরের মধ্যে একটা ঢিল মারলা, তুমি পুকুরের মধ্যে তুমি একটা ঢিল মারলা, ঠিক আছে? তো তখন দেখা যায় না যে একটা পানির আলোড়ন তৈরি হচ্ছে, যে একটা ছোট্ট কি বলে এটাকে, তরঙ্গ, সেই তরঙ্গটা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। তো শব্দের ক্ষেত্রে যখন উপসর্গ ব্যবহৃত হয় তখনও এই ধরনের অর্থদ্যোতকতা তৈরি হয়, ঠিক আছে? হুমায়রা কবির টিনা বলছে, ভাইয়া আমাদের নবম দশম শ্রেণীর টপিকগুলোর বইয়ের বাইরে যে টপিক আছে সেগুলো পড়াবেন না? অবশ্যই পড়াবো, সেগুলো পড়াবো, সমস্যা নাই, আসছি, দাঁড়াও। একদিনে তো সব টপিক পড়ানো সম্ভব না, আস্তে আস্তে আমরা এগুচ্ছি। আচ্ছা, তো বলা হচ্ছে যে শব্দগুলো অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। তার মানে ব্যাপারটা খুবই ক্লিয়ার অ্যান্ড সিম্পল। সেটা হচ্ছে উপসর্গগুলো হচ্ছে ছোট ছোট শব্দাংশ, এগুলো যদি আলাদাভাবে বসে, মনে করে আশুবিনী, এগুলো যদি আলাদা উপসর্গ হিসেবে বসে তখন এগুলো আলাদা শব্দাংশ হিসেবে ব্যবহৃত হয়, তখন এগুলোর কোনো আলাদা অর্থ থাকে না। এই জন্যই বলা হচ্ছে উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নাই। কিন্তু এই উপসর্গগুলাই যখন দেখো এখানে বিভিন্ন শব্দের আগে বসছে আ, প্র, বি, পরি, উপ, তখন কিন্তু এগুলো এক ধরনের আলোড়ন স্পন্দন তৈরি করছে, যার কারণে পুরো যে শব্দটা সেটার অর্থই পাল্টে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এটা অর্থ দ্যোতকতা তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে, ঠিক আছে? কি কি? বাংলা, তৎসম অথবা সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। তো আজকে যেহেতু উপসর্গ পড়াচ্ছে, উপসর্গের ক্ষেত্রে কিন্তু বোঝানোর কিছু নাই। আচ্ছা, এইটা হচ্ছে বাংলা উপসর্গ, এইটা হচ্ছে ইংরেজি উপসর্গ, এটা হচ্ছে তৎসম উপসর্গ। আমি অ্যাট বেস্ট তোমাদের জন্য যেটা করতে পারি সেটাই তোমাদের জন্য করছি, সেটা হচ্ছে তোমাদেরকে উপসর্গের এক্সাম্পলগুলো দিয়ে দেব। সো তোমাদেরকে এই উপসর্গগুলো বারবার পড়ে মনে রাখতে হবে, তোমাদেরকে এই উপসর্গগুলো বারবার পড়ে মনে রাখতে হবে। এখন তোমাদেরকে একটা জিনিস বলি যে বাংলা, সংস্কৃত এই যে উপসর্গগুলো আছে, এই উপসর্গগুলো মোর অর লেস ফিক্সড। মানে হচ্ছে এখানে তোমাদের জন্য, তোমরা যে বলছো ভাইয়া ক্লাস এই 10 ক্লাস 11-12 স্ট্যান্ডার্ড থেকে পড়ান, আমরা একটু বড় হয়েছি না, আমাদেরকে একটু কঠিন কঠিন জিনিস পড়ান, ঠিক আছে? এখন কথা হচ্ছে উপসর্গ জিনিসটা যতটুকু আসলে, হ্যাঁ, ওইটা ক্লাস 9-10-এর বইতেই মোস্টলি কভার করা হয়েছে, এখানে খুব বেশি কিছু বাইরে থেকে পড়ানোর নাই। সো আমি তোমাদেরকে একটু এক্সাম্পলগুলো দেখাই। এখন তোমাদের কাজ আজকের ক্লাসটাতে, আমি আবারও বলছি, আজকের ক্লাস যেটা সেটা ইভেন্চুয়ালি খুব সহজ একটা টপিকের উপর। এইখানে তোমাদেরকে আলাদা করে আমার পক্ষ থেকে ইনপুট দেওয়ার কিছু নাই, বা তোমাদেরকে মনে করো মুখস্থ করাই দেবো, আই মনে রাখবি অ, অঘা, অজ, অনা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, এরকমও কিছু না। তোমাদেরকে আজকের ক্লাসের পরে যে স্লাইডটা আমি দিয়ে দেবো, এটা তোমাদেরকে নিয়মিত পড়তে হবে, ঠিক আছে? নিয়মিত একবার করে যদি তোমরা এইটা পড়ো যে আচ্ছা এইটা বাংলা উপসর্গ, এক সিরিয়ালে যদি পড়ে যাও তাহলে তোমাদের এমনি মনে থাকবে, কষ্ট করে তোমাদের মুখস্থ করতে হবে না। বা আজকের ক্লাস থেকে তোমাদের, আজকের ক্লাসটা এই জন্য তোমাদের জন্য এমন কোনো, কি বলবো, এমন কোনো অমৃত ফল না যে আজকে ক্লাস করলেই তোমরা উপসর্গ পুরোপুরি পেরে যাবে। উপসর্গ পারা না পারা পুরোটাই নির্ভর করে, উপসর্গ পারা না পারা পুরোটাই নির্ভর করে তোমরা কতটুকু প্র্যাকটিস করছো তার উপর, ঠিক আছে? আচ্ছা, মেহেদি হাসান বলছে মুখস্থ আছে। আয়েশা সিদ্দিকা বলছে উদাহরণের অর্থ মনে থাকে না। উদাহরণের যে অর্থ সেটা মনে রাখার জন্য কিন্তু তোমার এই উপসর্গ পড়তে হবে। চ্যাপ্টারটা এরকম না, একটা শব্দ মানে পরিহার শব্দটার মানে কি? পরিহার শব্দটার মানে হচ্ছে পরিত্যাগ করা, বাদ দেওয়া, ঠিক আছে? এইটা তুমি কি উপসর্গের চ্যাপ্টার পড়ে মনে রাখবা? তুমি তো এইটা তোমার আউট নলেজ, বাংলার যে আউট নলেজ সেটা থেকে মনে রাখবো। অর্থাৎ তোমাদেরকে বেশি বেশি আউট বই পড়তে হবে, তখন তোমরা এক একটা শব্দ দেখলে সেটার অর্থ বুঝতে পারবে। সেই অর্থগুলো বোঝার জন্য, বাংলাকে আরো ভালো পারার জন্য কিন্তু তোমার উপসর্গ এই চ্যাপ্টারটাই, টপিকটা পড়ার বা কভার করার দরকার নেই, যেটা কিনা আমাকে প্রশ্ন করেছিল আয়েশা সিদ্দিকা। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো, ঠিক আছে? আচ্ছা, ঐশ্বরিয়া বলছে বাংলা উপসর্গগুলো 3 সেকেন্ডে বলতে পারি। বাপরে বাপ!
আমিই তো পারি না, দেখি পারি কিনা। 21টা অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন খদ কু নি পাতি বি ভর রাম স সা সুহা। 3 সেকেন্ড তো হলো না, মনে তো হয় যে 30 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি যদি এত দ্রুত পড়ি অনেকেই বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে আমি উপসর্গগুলো দেখিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা একটু, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা এইটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম স সা সুহা। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই জন্য শর্ট রাখবো যাতে করে তোমরা আজকের ক্লাসের পরে তোমাদের আজকের যে 1 ঘন্টা স্লট বা 1.5 ঘন্টা স্লট এটাতে যাতে তোমরা আমার ক্লাসের পরে যাতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় এমন দেখা যায় যে আমাদের ছোটবেলায় এমন দেখা যেত যে আমরা কোচিংয়ে দৌড়াতে দৌড়াতে নিজেদের জন্য আর পড়ার সময় বের করতে পারতাম না। এই জন্য আমি যেটা করতাম যে পরীক্ষা যখন কাছে আসতো তখন আমি দেখতাম যে হায় হায় হায়, পড়া তো কিছুই হয় নাই, ক্লাসে কোচিংয়ে দৌড়িয়েছি, অর্থাৎ স্যার পড়িয়েছে, ম্যাডাম পড়িয়েছে, আমার কাছে মনে হয়েছে পড়া হয়ে গেছে। আসলে কিন্তু তা না, এটা বোঝা যায়, মানে এটা আরও ভালো করে বোঝা যায় অ্যাকচুয়ালি ম্যাথের ক্ষেত্রে দেখা যায় টিচার যখন সলভ করে দিচ্ছে তখন মনে হচ্ছে আরে এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমি পারবো। কিন্তু নিজে করার সময় গিয়ে দেখা যায় যে হায় হায়, এটা তো পারে না, এই স্টেপের পর কোন স্টেপ কীভাবে করতে হয় ভুলে গেছে। এই কারণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, এই জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বাংলা উপসর্গ দেখলাম, এরপরে হচ্ছে আমরা দেখব এটার প্রয়োগ। তো এইখানে অনেকগুলো প্রয়োগ আছে। সাদমান হোসেন সিফাত বলছে স্লাইডটা দিয়ে দিন স্যার। একদম ক্লাস শেষ হওয়ার 3 সেকেন্ডের মধ্যে স্লাইডটা আমি আমার যে এই ক্লাসে যে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছে সাদিক, ওকে দিয়ে দেবো। ও তোমাদেরকে এই ক্লাসের ক্যাপশনে লিঙ্ক হিসেবে আপডেট করে দেবে। একটু টাইম লাগবে, আমি তো 3 সেকেন্ডে দিব, ওর তো ড্রাইভে আপ করতে হবে, তারপর লিঙ্ক দিতে হবে, হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগবে। আই গেস দ্যাটস ওকে। তো এইখানে আমরা দেখো কয়েকটা বাংলা উপসর্গ দেখতে পাচ্ছি। দাঁড়াও, এখানে একটু লিখে দিই যে এটা বাংলা উপসর্গ, না হলে তো তোমরা পরে বুঝবা না এটা কি উপসর্গ। হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অকেজো, অচিন, অঝর, কিরকম হলো ব্যাপারগুলো। আচ্ছা, সাদিয়া আফরিন ইবরাত বলছে আমি ব্রেকফাস্টের সাথে ক্লাস করছি। স্যাড ব্যাপার হচ্ছে এটাই যে আমি ক্লাস করলে ব্রেকফাস্ট করা যায়, মানে খেতে খেতে ক্লাস করা যায়, কিন্তু খেতে খেতে ক্লাস নেওয়া যায় না। এই জন্য আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি। আমি সকালে উঠেই আগে একটু পড়ালেখা করেছি, স্লাইডটা টুকটাক ঠিকঠাক করেছি, তো এরপরে হচ্ছে তোমাদের ক্লাস নিতে চলে এসেছি, এই জন্য ব্রেকফাস্ট করার টাইম পাইনি। আজকে দেখি ক্লাস দ্রুত শেষ করতে পারলে দ্রুত ব্রেকফাস্ট করতে পারো। তার মানে কিন্তু এই না যে ব্রেকফাস্ট করার জন্য তোমাদের ক্লাসটা আজকে দ্রুত হবে। শুরু থেকে বলেছি তোমাদের ক্লাসের আজকে টপিকটা ছোট এবং সহজ, এই জন্য ক্লাসটা ছোট হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অকেজো, অচেনা, অপয়া, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থে, নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। উপসর্গটা কি? অচিন, অজানা, অথই, একটা অভাব বোঝানো হচ্ছে। এখন বলতে পারবো অচিন এই শব্দটার মধ্যে অভাবটা কি? অচিন মানে হচ্ছে চেনার অভাব, তার মানে হচ্ছে যার সাথে পরিচয় নাই তাকে বলি না আমরা অচেনা। ওই অচিন হচ্ছে অচেনারই একটা অন্য রূপ, তো এটা অভাব অর্থে বোঝানো হয়। অঝরে ক্রমাগত, অঝোর বৃষ্টি পড়ছে বলতে আমরা বুঝি ক্রমাগত বৃষ্টি পড়ছে, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া ফারজানা বলছে ভাইয়া বই পড়তে চাই কিন্তু মোবাইলের জন্য পারি না। মোবাইলে বই পড়বা, সমস্যা কি? মোবাইলে ফ্লাইট মোডে ঢুকবা, বুঝছো? ফ্লাইট মোড দিবা। ফ্লাইট মোড দিলে কিন্তু অন্য কোনো কল, নোটিফিকেশন, নেটের ডিস্টারবেন্স কিচ্ছু আসবে না। বই খুলবা, মানে বই পড়ে তোমরা হচ্ছে বইটা মোবাইলে দেখবা। ওই যে তোমরা হচ্ছে কি যেন শাহরুখ খানের একটা সিনেমা দেখো নাই, মাই নেম ইজ খান? ও যে সবকিছু ক্যামেরার মধ্যে দিয়ে দেখতো, ঠিক আছে? কারণ হচ্ছে রিয়েল লাইফে দেখলে ওর কাছে প্যারা লাগতো। ও যেহেতু একটা অসুস্থতা ছিল, এই কারণে রিয়েল লাইফে কোনো কিছু দেখলে ওর কাছে প্যারা লাগতো, এই জন্য ও হচ্ছে সব কিছু ক্যামেরায় দেখতো যাতে করে ওর কাছে প্যারা না লাগতো, ঠিক আছে? আচ্ছা ওকে, তারপর দেখতে পাচ্ছি অঘা। চিন্তা করো, অঘা একটা উপসর্গ এবং অঘা দিয়ে বোঝা হচ্ছে বোকা। অঘারাম, অঘাচণ্ডী, তার মানে হচ্ছে একদম ব্যাককলের ব্যাককল, ঠিক আছে? অজ দিয়ে কি কি শব্দ গঠিত হয়? অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর, তার মানে একদমই খারাপ বোঝানো হয়, ঠিক আছে? বুঝতে পেরেছি। তারপরে দেখি, এগুলাও বাংলা উপসর্গ, এগুলো আমি একটু এখানে লিখে দেই।
অনাবৃষ্টি অভাব বোঝায়, অনাছিষ্টি এটা হচ্ছে সৃষ্টি বোঝায়, সৃষ্টি থেকে এসেছে, ঠিক আছে। অনাচার এটা ছাড়া অর্থ বোঝায়। অনাচার মানে কি জানো? আচ্ছা, এটা এটা দিয়ে বোঝায়, এই শব্দটার অর্থ বোঝা ইজিয়ার কম্পারেটিভলি। সেটা হচ্ছে অনাচার মানে হচ্ছে আচারের অভাব বা আচার ছাড়া। এই আচার কিন্তু এই পিকেল না, তার মানে হচ্ছে ওই যে বড়ই, আম, জলপাই এগুলার আচার না। এই আচার বলতে হচ্ছে আচার ব্যবহার বোঝায়। তো অনাচার বলতে বোঝানো হয় যে আচার ছাড়া। হ্যাঁ, অনামুখ অশুভ বোঝায়, তার মানে হচ্ছে অমঙ্গল, কুফা, কুফা বোঝায়। তারপরে হচ্ছে আকাড়া, আকাড়া মানে হচ্ছে কি জানো? বাছা হয় না এরকম। আচ্ছা, ওই যে বলে না ভিক্ষার চাল কাড়া রাখাড়া, তার মানে হচ্ছে বাছা হয় না এরকম। তো এখানে অভাব অর্থ বোঝায়। আকাঠা বলতে বোঝায় বাজে বা নিকৃষ্ট, তার মানে হচ্ছে সে হচ্ছে কামের আকাঠা, মানে একদম কাজ কাম কিচ্ছু পারে না। তারপর হচ্ছে আর চোখে, ওই যে এইভাবে করে আর চোখে তাকায় না অনেকে, সেটাকে বলা হয় বক, সেটাকে বলা হয় হচ্ছে বাঁকা অর্থে। কিরকম কিরকম বলা হয়? আচ্ছা, এস ডি রাহুল বলছে ভাই আমাদের যে টপিক পড়াইছেন এগুলোর উপর এক্সাম নেবেন না? হ্যাঁ, আমি আজকে পরীক্ষার জন্য বলে দিব, যাতে হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। কয়েকদিন পরীক্ষা নিতে পারি নাই, নিজের ইয়ার ফাইনালের জন্য ব্যস্ত ছিলাম, বাট আমি আজকে থেকে ব্যবস্থা করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, রিমাইন্ডার দেওয়ার জন্য ধন্যবাদ। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর চোখে কীরকম জানো? মনে করো যখন তোমাদের অফলাইন ক্লাস হতো, দেখা যেত যে একজন যদি ক্লাস একটু লেট করে আসে, সবাই মিলে তার দিকে এইভাবে করে আমরা তাকিয়ে থাকতাম, তাকে আরও বেশি ইম্বারেসড ফিল করানোর জন্য। সেটাই হচ্ছে আর চোখে তাকানো। হ্যাঁ, তারপর আধা মানে কি তোমরা তো জানোই। আধা, আধা মানে কি? আধা মানে হচ্ছে অর্ধেক। আর মোড়া, তার মানে হচ্ছে প্রায়, প্রায় অর্থ হয়, আধা অর্থ হয়। আর পাগলা মানে বোঝানো হচ্ছে আধা পাগল। বিশিষ্ট কিছু অর্থ হতে পারে আর কোলা। আর কোলা এটা হচ্ছে আমরা কোন একটা গল্পে জানি পড়েছিলাম, দাঁড়াও গল্পটা মনে করার চেষ্টা করি। সরি, গল্প না, এটা হচ্ছে একটা কবিতায় পড়েছিলাম। কবিতাটার নাম হচ্ছে পল্লী জননী, এসএসসির একটা কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে পল্লী জননী। পল্লী জননীতে এই আরকলার কথা আমরা পড়েছি। এই আরকলা মানে হচ্ছে মুড়ি এবং চিড়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এরপর আন শব্দটা দিয়ে না বোঝায় আন করা, বিক্ষিপ্ত অর্থে আনচান আনমনা বোঝায়, অস্পষ্টতা অর্থে আপছে আবডাল বোঝায়, পুরনো অর্থে ইতি কথা শেষ কথা বোঝায়, কম অর্থে উন পাজরে 19 বোঝায়। এই যে দেখো এখানে যখন 19-এর আগে, ঠিক আছে, যখন উন বসছে, এটা বোঝায় এইটা কিন্তু একটু কম, তার মানে হচ্ছে এটা 20-এর চেয়ে কম বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি সুমাইয়া জাহান ঐশী বলছে ভাইয়া অনেকদিন হয়েছে পরীক্ষা দেই না, পরীক্ষা দিলে ভালো লাগে। কি অদ্ভুত, পরীক্ষা দিলে নাকি ভালো লাগে? আমার তো জীবনেও পরীক্ষা দিলে ভালো লাগতো না, ঠিক আছে। তারপরে দেখি, বাপরে বাপ, বাংলা উপসর্গের তো কোনো শেষ নাই। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা আরো অনেকগুলো উপসর্গ দেখতে পাচ্ছি। কদ, ক, নি, পাতি, বি, ভর, রাম। প্রত্যেকটার অর্থই কিভাবে কি প্রকাশ করছে সব বলে দেওয়া আছে। নিন্দিত, কুৎসিত, নাই, ক্ষুদ্র, ভিন্নতা, পূর্ণতা, বড় বা উৎকৃষ্ট। এখানে কদবেল, কুঅভ্যাস, নিখুঁত, পাতিহাস, বিভুই, ভরটে, ভরছাল, রামছাগল, অনেকগুলো অর্থেই হয়। এগুলোর অর্থ তোমাদেরকে আলাদা করে আমরা আর পড়ালাম না, কারণ শুরুতেই বলেছি যে আজকে আমরা ক্লাসে পড়াচ্ছে, বাসায় পড়বো বেশি, এই কারণে আজকে আমরা ক্লাসটা শর্ট করব বা ছোট করে শেষ করব। আচ্ছা, তারপর দেখি এরপরে আরো কিছু বাংলা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট জিনিসটা যদি একটু বলি, সেটা হচ্ছে বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের আগেই বসে বসে, তার মানে হচ্ছে বাংলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই এক্সামের দাবি করছো, কি রকম যে খারাপ তোমরা, তোমরা আমার বন্ধুদের মতো খারাপ। আমার বন্ধুরা ক্লাসে এমন করে, পড়ানোর আগেই, টপিক পড়ানো শেষ হওয়ার আগেই বলে কি স্যার একটা পরীক্ষা দেন স্যার, অনেকদিন পরীক্ষা দেয় না, পরীক্ষা না দিলে ভালো লাগে না স্যার। ঠিক আছে, পরীক্ষা দিব, কোনো সমস্যা নাই, অনলাইন এক্সাম দিলে ভালোই লাগে, টিনা বলছে। ওকে, তারপরে দেখি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স, শ্বাস, সু, হা, এরকম কিছু জিনিস। এখন বাংলা উপসর্গগুলো সাধারণত বাংলা শব্দের আগেই বসে। এখন
আমরা তার মানে হচ্ছে উপসর্গ একটা শব্দ দিয়ে যখন আমাদেরকে বলা হয় এটা কোন উপসর্গের ব্যবহার, তখন সেটা আসলে নির্ভর করে যে যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি বা যেই শব্দটাকে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সেই শব্দটা আসলে বাংলা, সেটা কি তৎসম বা সংস্কৃত, নাকি সেটা বিদেশি। যদি সেই শব্দটা বাংলা হয় তাহলে আমরা বলবো যে সেখানে যে উপসর্গটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বাংলা। যদি তৎসম শব্দ হয় তাহলে আমরা বলবো যে উপসর্গটা ব্যবহৃত হয়েছে সেটা তৎসম বা সংস্কৃত। আর যদি বিদেশি শব্দ ব্যবহার হয় তাহলে তো বিদেশি উপসর্গ, কোনো সমস্যাই নেই। এখন কিভাবে ডিটারমাইন করবো যে কোনটা বাংলা উপসর্গ, কোনটা বাংলা শব্দ, কোনটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ? আমরা সাধারণত দেখে থাকি যে এই শব্দগুলো প্রচলিত এবং যে শব্দগুলো অপেক্ষাকৃত সহজ সেগুলো হচ্ছে বাংলা শব্দ, আর যে শব্দগুলো কঠিন, অপ্রচলিত, দুর্বোধ্য সেগুলোই হচ্ছে সাধারণত তৎসম বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, এইভাবে করে আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করব, বাট দিস ইজ নট আ ভেরি এমিনেন্ট সলিউশন। এইটা সবসময় যে কাজ করে তা না। যেমন হাপিত্যেশ খুব একটা সহজ বা খুব একটা প্রচলিত শব্দ না, কিন্তু এটাও বাংলা। ঠিক আছে, আচ্ছা। মোহাম্মদ নাইম বলছে ভাইয়া দেরিতে কোর্সে যুক্ত হয়েছে, কিভাবে পরীক্ষা দেব? আগের যে পরীক্ষাগুলো সবগুলোরই তোমরা লিংক এই গ্রুপেই পাবা, ওই গ্রুপে ঢুকলেই তুমি পরীক্ষাটা, ওই লিংকে ঢুকলেই তুমি পরীক্ষাটা দিতে পারবা। স্কোর সাথে সাথেই দিয়ে দেবে, ঠিক আছে? মানে হচ্ছে কোনটা কারেক্ট কোনটা রং সেটা সাথে সাথেই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখি মিথিপাল বলছে অচেনা নির্দিত অর্থে কিন্তু অচিন অভাব অর্থে কেন ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এইখানে খুব যে বেশি অর্থের পার্থক্য আছে এরকম না। তার মানে হচ্ছে এই যে আহ, অচেনা, এটাকে বলা হচ্ছে নিন্দিত অর্থে। এইখানে তোমাদেরকে আমি একটু বোঝাই, সেটা হচ্ছে যে নিন্দিত বলতে নিন্দা করা যে সরাসরি তা কিন্তু না। ওই যে শুরুতে একটা কথা বলছি, যে জিনিসটা নেগেটিভ ভাইব দেয়, অচেনাকে আমরা কিন্তু অভাব অর্থ বোঝাতে পারি, ঠিক আছে? আচ্ছা, অভাব অর্থ কিন্তু বোঝাতে পারি। তো এর সাথে সাথে আমরা কিন্তু এটাকে একটা নেগেটিভ ভাইব দিয়েও বোঝাতে পারি, আবার হচ্ছে এটাকে ছাড়া এই অর্থ বোঝাতে পারি। তার মানে একই শব্দে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত হওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, তারপরে তো এখন বাংলা উপসর্গের পরে আমরা এসে পড়েছি হচ্ছে তৎসম উপসর্গে। তৎসম উপসর্গের ক্ষেত্রে দেখা যায় যে কিছু তৎসম উপসর্গ আছে যেগুলো কিনা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, কারণ বাংলা আর তৎসম বা সংস্কৃত খুব কাছাকাছি, ঠিক আছে? তো তোমরা বলো তো দেখি কোন কোন উপসর্গগুলো বাংলায় ব্যবহৃত হয় আবার সেগুলো তৎসমেও ব্যবহৃত হয়, ঠিক আছে? দেখি পারো কিনা। টিনা বলছে আশু নিবি, এটাকে আমরা বিনি বলি যদিও। আশু বিনি, হ্যাঁ। ওকে, সো অনেকেই বলছো, জেরিন বলছো ভাইয়া 4টা টপিকের উপর পরীক্ষা হয় নাই। হ্যাঁ, যখন আমার ইয়ার ফাইনাল ছিল তখন তোমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ হয় নাই। ওটা আমি বলে দিব, যদি সম্ভব হয় ওই পরীক্ষাগুলো নেওয়া হবে, পেন্ডিংগুলো। আর যদি না সম্ভব হয় তাহলে এখন থেকে যেগুলো ক্লাস চলছে সেগুলো নিয়ে আমরা আগাতে পারি পরীক্ষা দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি সংস্কৃত শব্দ, সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গের মতো একই রকম, অর্থাৎ সেটাও শব্দের আগে বসে সংকোচন বা সম্প্রসারণ করে। যেখান থেকে এসএসসিতে অনেক অনেক অবজেক্টিভ আসছে, সেটা হচ্ছে যে তৎসম উপসর্গ কয়টা, এটা আমরা একটু মনে রাখবো যে বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা। বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা। তো তৎসম উপসর্গগুলো কি কি? তৎসম উপসর্গ হচ্ছে প্র, পরা, প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, অত, এইগুলো আর কি, ঠিক আছে? এগুলো আমরা একটু ক্লাসের পর পরই পড়ে নিব, স্লাইডগুলো দিয়ে দিলে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি বাংলা উপসর্গ যেরকম বাংলা শব্দের আগে বসে, তৎসম উপসর্গ আর কই বলবো, তৎসম উপসর্গ তৎসম শব্দের আগেই বসে, ঠিক আছে? তো বাংলা উপসর্গের মধ্যে আশু, নিবি এই 4টে উপসর্গ তৎসম শব্দ পাওয়া যায়। তার মানে এই 4টে উপসর্গ
দেখা যায় যে বাংলাতেও যেমন ব্যবহৃত হয় সেরকম তৎসমে ব্যবহৃত হয়। তো আমরা কিভাবে আলাদা করব যে এটা কি বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ? আমরা মূলত দেখব যে মূল যে শব্দটা সেটা যদি তৎসম হয় তাহলে উপসর্গটা তৎসম, আর মূল যে উপসর্গটা সেটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটাও বাংলা। তারপরে দেখি, আচ্ছা এইটাকে একটু তৎসম উপসর্গ লিখে দেই, যাতে তোমরা বলো এটা কি তৎসম উপসর্গ লিখবো নাকি? আচ্ছা তৎসম উপসর্গই লিখে দেই। তৎসম, তৎসম মানে তার সমান, কার সমান? সংস্কৃতের সমান, ঠিক আছে, তৎসম উপসর্গ। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পার্থক্যটাও দেখতে পাচ্ছি। বাংলা সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে যে শব্দটার সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটা বাংলা হলেই উপসর্গটা বাংলা, আর সেই শব্দটা যদি কি হয়, তৎসম হয়, তাহলে উপসর্গটা হচ্ছে তৎসম। এক্সাম্পল দেখো, আকাশ, সুনজর, বিনামা, নীলাজ, এগুলো হচ্ছে বাংলা শব্দ, অতএব এখানে যে আশুবিনি এগুলো বাংলা। অন দ্য আদার হ্যান্ড আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিদাগ, ঠিক আছে, কঠিন কঠিন শব্দ কিন্তু এগুলো হচ্ছে তৎসম শব্দ। এই কারণে এগুলোতে ব্যবহৃত আশুবিনি এই যে উপসর্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। আচ্ছা এইখানে যেহেতু দুটোই আছে, টাইটেলে তৎসম উপসর্গ না লিখি, ওকে। তারপরে দেখি, এখন আমরা চলে এসেছি বিদেশি উপসর্গে। উপসর্গের মধ্যে যদি বেশি ইম্পর্টেন্ট বলতে হয় সেটা কিন্তু বাংলা উপসর্গ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এরকম ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। বাংলা ভাষায় এরকম দীর্ঘ শব্দ প্রচলিত আছে, ঠিক আছে। তো কতগুলো খাঁটি উচ্চারণে, আবার কতগুলো একটু পরিবর্তিত বা বিকৃত উচ্চারণেও বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু আছে, এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু আছে। তো দেখা যায় অনেক অনেক দিন ব্যবহার করার কারণে এগুলো এমন ভাবে বাংলা ভাষার মধ্যে মিশে গেছে যেগুলোকে আলাদা করাই যায় না, বুঝছো। যেমন বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে। এই যে বেমালুম শব্দটার মালুম যে একটা আরবি শব্দ, মালুম মানে কি, মালুম মানে হচ্ছে বোঝা বা মনে রাখা। বেমালুম মানে হচ্ছে কিভাবে কি হয়েছে বোঝাই যাচ্ছে না। এই যে মালুমটা, এটা কোত্থেকে আসছে, এটা একটা আরবি শব্দ। আরবি শব্দের আগে এই যে বে উপসর্গটা যখন ব্যবহৃত হচ্ছে তখন এইটাও হয়ে যাচ্ছে একটা আরবি উপসর্গ। তো আমরা তো আরবি উপসর্গ আলাদা ক্যাটাগরি দিয়ে বলবো না, আমরা বলবো হচ্ছে এটাও একটা বিদেশি উপসর্গ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, এরকম বেহায়া, বেনজির, বেশরম ইত্যাদিও আছে। তো আমরা নিচে কয়েকটা বিদেশি উপসর্গের এক্সাম্পল একটু দেখে নেই। অনেকে খুব চিন্তিত যে ভাইয়া এসএসসির পড়া দিয়ে এইচএসসির পড়া কি কভার হবে কি না। তো এটা সবচেয়ে সহজ এক্সাম্পল, সহজ যে বুদ্ধি সেটা তো তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, তোমরা কনসেপ্ট অ্যান্ড রুলস যা যা কিছু আছে ক্লাস 9-10 বই থেকেই পড়বা। জাস্ট এসএসসি পরীক্ষার আগে যখন টেস্ট পেপার বের হবে তখন তোমরা টেস্ট পেপার সলভ করবা, দ্যাটস ইট। টেস্ট পেপার সলভ করলেই তোমরা মোস্টলি জেনে যাবা যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। কারণ এইচএসসির যে প্রশ্ন করা হয় সেগুলো দেখো খুব মজার ব্যাপার। এইচএসসি টেস্ট পেপার, টেস্ট পেপারগুলো মূলত কি, টেস্ট পেপারগুলো হচ্ছে মূলত যে বিভিন্ন কলেজগুলোতে যা কিছু প্রশ্ন আসে টেস্ট পরীক্ষায় সেগুলোকেই কালেক্ট করে গ্যাদার করে একটা বই বানানো হয় এবং সেটাকেই আমরা সলভ করি, হ্যাঁ, এইচএসসি প্রিপারেশন হিসেবে। এখন যারা বিভিন্ন পুরো বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে যে সকল শিক্ষকরা পরীক্ষার জন্য প্রশ্ন করছেন, টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন করছেন,
তারাই কিন্তু আবার পরবর্তীতে এইচএসসি প্রশ্নটাও করছেন। এই কারণে দেখা যায় যে এইচএসসি পরীক্ষার প্রশ্নেও ওই টেস্ট পেপারে আমরা যা কিছু সলভ করি সেখান থেকেই কমন চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে ঐশ্বরিয়া মল্লিক বলছে, হঠাৎ ভাইয়া বকা দিচ্ছিলেন ভাবছি, কখন বকা দিলাম বাবা? তো এইখানে আমরা অনেকগুলো অর্থ দেখতে পাচ্ছি, দেখো, কারখানা, দরপাট্টা, নাচার, নিমরাজি, ফিরোজ, বদমেজাজ ইত্যাদি। তো এগুলো তোমাদেরকে আলাদা করে আবার পড়িয়ে দিয়ে তোমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ হচ্ছে এগুলো আমি পড়ালে যে তোমাদের মনে থাকবে এমন না, এগুলো তোমাদের নিজেদের নিজেদের পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে দেখতে হবে, ঠিক আছে। তো এইটা আমরা চেষ্টা করব ক্লাসের পরপরই পড়ে ফেলার, যাতে আমাদের এই টোটাল পড়াটা টাটকা থাকতে থাকতে পড়া হয়ে যায় এবং মনে থাকে। ফার্সি উপসর্গগুলো আমরা দেখলাম। তারপরে এরপরে আমরা আরো কিছু উপসর্গ দেখতে পাচ্ছি, এগুলো একই রকম, বেয়াদব, বরখাস্ত, বমার, ঠিক আছে, কমজোর, এইরকম। ওকে, তারপরে এরপরে এরপরে দেখি আরবি উপসর্গ দেখতে পাচ্ছি আমরা। ফার্সি উপসর্গ দেখলাম না, এরপর হচ্ছে এখন আরবি উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে। আম দরবার, আম বলতে এখানে কি বোঝায়? আম জনতা বোঝো, এইখানে হচ্ছে আম দরবার মানে হচ্ছে সাধারণের দরবার, হ্যাঁ। খাসমহল, লা জবাব, লা জবাব মানে কি? মানে হচ্ছে কোনো জুড়ি নাই, কোনো তুলনা নাই। যখন মনে করো একটা কবি বা সাহিত্যিক এসে যখন এরকম রাজ দরবারে কোনো কাব্য উপস্থাপন করতেন, তখন এরকম বলতেন যে লা জবাব, তার মানে কোনো তুলনাই নাই, অতুলনীয়, হ্যাঁ। তো লা বলতে এখানে না বোঝানো হচ্ছে, লা জবাব বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে কোনো কিছুর সাথে তুলনা নাই। তবে লা জবাবের অ্যাকচুয়াল মিনিং কিন্তু হচ্ছে যেটার কোনো জবাব নাই, তার মানে হচ্ছে যেটা কোনো প্রত্যুত্তর নাই। সেটাকে মনে করো রিমান্ডে নিয়ে তোমাকে পিটানো হচ্ছে, ঠিক আছে। রিমান্ডে নিয়ে তোমাকে বলা হচ্ছে, এই বল যে এই খুনের সাথে কে জড়িত, তো তুমি কোনো উত্তর দিতে পারছো না, সেটাকে কোনো প্রত্যুত্তর দিতে পারছো না, সেটাকে মূলত লা জবাব বলা হয় আর কি। যাই হোক, তারপরে দেখি এরপরে আমরা দেখতে পাচ্ছি বিদেশি উপসর্গ, ফুল, হাফ, হেড, সাফ, ঠিক আছে, এরকম কয়েকটা বিদেশি উপসর্গ। আচ্ছা, একটা প্রশ্ন তোমরা করেছো যে এইখান থেকে এইচএসসিতে প্রশ্ন কিভাবে আসে, ঠিক আছে, ওইটাই তাহলে আলোচনা করি। মূলত আজকের ক্লাস মূলত মোটামুটি এইখানেই শেষ। ঠিক আছে, এইগুলো তো তোমরা পড়লেই নিজেরাই বুঝতে পারবা, ঠিক আছে। হেডমাস্টার, সাব অফিস, এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বিদেশি শব্দ, এবং এগুলোর আগে যে উপসর্গ ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে বিদেশি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি হচ্ছে এইখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো বলি, ঠিক আছে। তোমরা প্রথমে আমাকে এইটা বলো, দেখি তোমরা পারো কিনা। তোমাদের যে এইচএসসি প্রশ্ন, হ্যাঁ, ওইটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? তোমরা বুঝো এটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? আগে এইটা বলো, তারপর বলছি প্রশ্ন কি এরকম হতে পারে এখান থেকে। সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ বলো। ক্লাস প্রায় শেষ পর্যায়ে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা আছে। হ্যাঁ, তোমরা বলতে পারছো না। আচ্ছা, এই যে হুমায়রা কবির টিনা বলছে সাবজেক্টিভ প্রশ্ন হয়, ঠিক আছে। আচ্ছা, কে যেন বলছে, মাহমুদ হাসান বলছে না ভাইয়া বুঝি না। আচ্ছা, সো সাবজেক্টিভ প্রশ্ন হয়, যেই কারণে তোমাদেরকে আমি এইখান থেকে এই যে চ্যাপ্টারটা থেকে আলাদা করে কোনো এমসিকিউ সলভ করাচ্ছি না। কারণ হচ্ছে এইখানে মনে রাখার ব্যাপারটা অনেক বেশি সাবজেক্টিভ, ব্যাপারটাই অনেক বেশি সাবজেক্টিভ, তার মানে অনেক বেশি আপেক্ষিক। প্রশ্ন হতে পারে কিরকম দেখো, তার মানে হচ্ছে তোমাকে কিন্তু একটা
শব্দ দিয়ে বলবে না যে বলতো দেখি এটা কোন উপসর্গ, এটা কি বাংলা নাকি তৎসম, এরকম বলবে না আনলেস ইউ আর অ্যাটেন্ডিং এনি অ্যাডমিশন টেস্ট। তার মানে অ্যাডমিশন টেস্টে এরকম জিজ্ঞেস করে, ওইটা আমরা পরে দেখব। কিন্তু কলেজে যে ধরনের প্রশ্নগুলো আসে, একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা ব্যাখ্যা করো। একটা ধরনের প্রশ্ন এইটা, এটা তোমরা ভালো করে পড়বা, বইতেই ক্লাস 9-10 বইতেই দেওয়া আছে, ওইটুক পড়লে ওইটুক লিখলেই হবে, এর চেয়ে বেশি বাড়তি কোনো কিছু লেখা লাগবে না। উদাহরণটা দিয়ে দিতে পারো, উদাহরণ ওই যে পরিহার পরিত্যাগ, অনেকগুলো উদাহরণ তোমাদের দেখিয়েছি না, দাঁড়াও দেখাই আবার। এই যে এইখান থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তোমরা একটু জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারো যে উপসর্গের অর্থবাচকতা আছে অর্থদ্যোতকতা নাই কেন, এইটা বলা হচ্ছে। ঠিক আছে, এইটা এক ধরনের প্রশ্ন হতে পারে। আরেক ধরনের প্রশ্ন হতে পারে এরকম, আমার এইচএসসিতে এসেছিল যে আমার এইচএসসিতে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে 5টা উদাহরণ সহ মানে শব্দ দিয়ে 5টা বাংলা উপসর্গ লেখা। ঠিক আছে, তো তোমরা যেটা করবা যে প্রত্যেকটা উপসর্গ থেকে, প্রত্যেকটা প্যাটার্নের উপসর্গ থেকে, মনে করো বাংলা উপসর্গ থেকে 5টা তোমরা মনে রাখবা, তৎসম থেকে 5টা মনে রাখবা অর্থসহ, কিন্তু শুধু প্র পরা অঘা অরা অজ এগুলো মনে রাখলেই হবে না, অর্থ মনে রাখতে হবে। কারণ আমরা আগে আশুবিনীর ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দের উপসর্গের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দটা কি বাংলা, শব্দটা কি বিদেশি, নাকি শব্দটা তৎসম। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। অ্যান্ড এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 5টা বাংলা উপসর্গের উদাহরণ লেখো, 5টা তৎসম উপসর্গের উদাহরণ লেখো, 5টা বিদেশি উপসর্গের প্রশ্ন উত্তর লেখো। ঠিক আছে, তো উপসর্গ এই যে টপিকটা আছে, এই টপিকটা থেকে খুব ভ্যারাইটি অফ কোশ্চেন আসলে আসে না। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, শব্দের অর্থবাচকতা আছে, অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এইটার মানে কি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে, এইটা আসতে পারে। অথবা হচ্ছে 5টা বাংলা শব্দের এক্সাম, 5টা বাংলা উপসর্গের এক্সাম্পল লেখো, 5টা বাংলা উপসর্গের এক্সাম্পল লেখো, ও এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এইটাই হচ্ছে গিয়ে তোমাদের প্রশ্নের প্যাটার্ন। যেটা বললাম যে উপসর্গ থেকে খুব ডিফারেন্ট কাইন্ড অফ প্রশ্ন আসলে আসে না, যেটা কিনা সন্ধির ক্ষেত্রে আসে অনেক সময়, যেটা কিনা সমাসের ক্ষেত্রে আসতে পারে, রুলস দিয়ে আসতে পারে। উপসর্গের ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার হচ্ছে উপসর্গে কিন্তু আলাদা কোনো রুল নাই, উপসর্গে কিন্তু আলাদা কোনো রুল নাই। সাথে একটা জিনিসও পড়বা যে উপসর্গের 5টা উদ্দেশ্য, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, খুবই কম ইম্পর্টেন্ট। তারপরেও যেহেতু তোমাদের শিক্ষাবর্ষ নিয়ে অনেক টানাহেঁচড়া চলছে, এই কারণে সহজ করতে গিয়ে অনেক সময় প্রশ্ন কঠিন করে ফেলে। শিক্ষকরা হয়তো ভাবে যে আচ্ছা উপসর্গ 5টা লিখতে দিব, পারবে কি পারবে না, তার চেয়ে উদ্দেশ্যগুলো লিখতে দেই, বানায় টানায় হয়তো বা লিখে ফেলবে। ঠিক আছে, তখন আরো আমরা প্যারা খাই যাই, বুঝছো? তো উপসর্গের উদ্দেশ্যগুলো কি কি, এই ধরনের প্রশ্ন কিন্তু সাবজেক্টিভে আসতে পারে। আচ্ছা, তারপরে এই আর কি ওভারঅল প্রশ্ন। তো আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। তোমরা আমাকে লিখে জানাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আজকের ক্লাস থেকে আমার যে টেক অ্যাওয়েগুলো সেগুলো তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আজকের ক্লাস থেকে আমি বুঝলাম যে ক্লাসটা শর্ট রাখলেই তোমাদের এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন ভালো হয়, তো এরপর থেকে ক্লাসগুলো শর্ট রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের একটা দাবি হচ্ছে স্লাইডগুলো যাতে দ্রুত দিয়ে দেওয়া হয়, এটা আমি আমার এই ক্লাসের কন্ট্রিবিউটর সাদিককে এখনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য ক্লাস শেষ হওয়ার পরপরই। আর আরেকটা হচ্ছে তোমরা পরীক্ষা চেয়েছো, আগে যে পেন্ডিং পরীক্ষাগুলো আছে এগুলো আমি জানিয়ে দিচ্ছি, পরীক্ষাগুলো নেওয়া পসিবল কিনা এগুলো নিয়ে ডিসকাস করব। আর চতুর্থত হচ্ছে যে এখন যেগুলো পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব। তো এখন তোমরা অনেক সময় প্রশ্ন করতে পারো ভাইয়া যে আমাদের এইচএসসিতে আসবে হচ্ছে সাবজেক্টিভ, আপনি পরীক্ষা নেন অবজেক্টিভ, কিভাবে হবে ব্যাপারটা? এখন তোমাদের জন্য যদি সাবজেক্টিভটা নেওয়া হয়, তোমাদের জন্য প্রত্যেকে, তোমরা মনে করো যত মানুষ এই টোটাল ক্লাসটাতে এনরোলড আছো, সবার সাবজেক্টিভটা চেক করে অ্যান্সার দেওয়াটা আমার জন্য খুবই ক্রিটিক্যাল, খুবই টাফ। অন দ্য আদার হ্যান্ড, যদি পরীক্ষাটা অবজেক্টিভ বা এমসিকিউ নেওয়া হয় তাহলে কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যায় যে তোমরা আসলে কতটুকু ভালো বইটা পড়েছো, কতটুকু বুঝেছো। ঠিক আছে, আমার কিন্তু তোমাকে সাবজেক্টিভলি বা অবজেক্টিভলি জাজ করাটা কিন্তু আমার মূল উদ্দেশ্য না। পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে পড়ানো, তোমাকে এই টপিকটা, এই সাবজেক্টটা পড়তে বাধ্য করা। ঠিক আছে, বাধ্য করা যাতে তুমি পড়ো, এবং পরবর্তী উদ্দেশ্য হচ্ছে তুমি কতটুকু ভালো বুঝেছো সেই জিনিসটা বুঝে সেই টেকঅ্যাওয়েটা নিয়ে পরবর্তী ক্লাসগুলো সাজানো, যে আচ্ছা আগের ক্লাসে এভাবে বুঝিয়েছিলাম দেখে
তোমরা ভালো বুঝেছো, এই কারণে পরের ক্লাসটাও এইভাবে পড়ানো, এইভাবে বোঝানো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।